সবাই আশা করি দেখতে পাচ্ছেন, ভালোভাবেই শুনতে পাচ্ছেন। পিছনের দিকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিয়ে নিলাম। কিসের ফাইল নিয়ে নিলাম? মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিয়ে নিলাম। আমি আজকের তারিখ যেটা সেটা দিয়ে দিচ্ছি, 7/7/26। আমি এরকম একটা তারিখ আজকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই ফাইলটাকে কি করব? ওপেন করব। ওপেন করে চলেন আমরা কাজ করব। এই জায়গাটার সাথে তো আপনারা সবাই মোটামুটি পরিচিত হয়েছেন না? এখানে আমি ভিডিওতে অনেকটা ভেঙে বলার চেষ্টা করছি কোনটা রিবন, কোনটা ট্যাব, কোনটা স্ট্যাটাস বার, কোনটা কুইক অ্যাক্সেস টুলবার, কোনটা পেজ ইনফরমেশন বার, আবার কোনটা হচ্ছে আমাদের জুম ইন জুম আউট স্লাইড বার। ক্লিয়ার সবাই? এখন এই জায়গাটায় আমরা 5 নম্বর মডিউলে আছে পেজ লেআউটের আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন এইগুলা নিয়ে কাজ। মার্জিনটা আসলে কি? মার্জিনটা হচ্ছে আপনার পেজের চারদিকে যে স্পেসটা আপনি ফাঁকা রাখতেছেন সেটাই মার্জিন। বুঝতে পারছেন? যে আপনার লেখাটা সুন্দরভাবে দেখানোর জন্য, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পেজের চার সাইডে যে একটা ফাঁকা স্পেস রেখে দিচ্ছেন, এটাকে এখানে মার্জিন বলা হচ্ছে। যেমন পরীক্ষার খাতায় আপনারা স্কেল দিয়ে একটা মার্জিন করেন না? উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে আমার খাতাটা যখন ভাঁজ করেও থাকবে, স্যারকে যেন টেনে দেখতে না হয়। একটা সেফটি এরিয়া, একটা নিরাপদ এরিয়া যেন এখানে কি থাকে? ফাঁকা থাকে। এরকম না? এখানেও বিষয়টা এটা। এখানে আপনার মার্জিন টপ আছে, মার্জিন লেফট আছে, মার্জিন রাইট আছে এবং মার্জিন বটম আছে। চারদিকে ডিফল্ট মার্জিন আছে 1 ইঞ্চি। কত ইঞ্চি আছে? 1 ইঞ্চি আছে। আমরা এইটাই যদি যাই, চলেন এই যে মার্জিনে গেলে লেআউটে যাবেন, এটা হচ্ছে মার্জিন। আমাদের নর্মাল যেটা দেখেন, এই যে চার সাইডে সে 1 ইঞ্চি, টপ বটম লেফট রাইট 1 ইঞ্চি করে আছে। এছাড়াও আরও বাকি বেশ কিছু এই জায়গায় আছে। আমরা যদি কাস্টমলি যদি এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে কাস্টম মার্জিন কি দিতে হবে? কাস্টম মার্জিন। এই জায়গাটায় এখন আপনার যে কাজটা করতে হবে, যে আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন আমি চাচ্ছি যে আমি আগে একটা লেখা এখানে দেই, দেখেন এটার স্টার্টিংটা হচ্ছে এই জায়গা, আবার উপর থেকে এই জায়গা। এখন আপনি চাচ্ছেন যে আপনার সাপোজ উপরের যে শুরুটা এটা এই জায়গা থেকে হোক, তাহলে এখন এই জায়গাটা আনুমানিক কতটুকু সেই হিসাব করে যদি আপনি এখানে একটা কাস্টম মার্জিন করে দেন, যে টপে আমার কত হবে, টপে সাপোজ 0.5 এরকম, তাই না? আমরা যদি ওকে করি তাহলে দেখেন এটা কি উপরে উঠে চলে গেছে না? উপরে উঠে কিন্তু চলে গেছে। আমি যদি আবার একটু বোঝাইতে চাই, আমি যদি আবার যাই এখানে 0.3 দেন, 3-র নিচে খুব কম নিও, দেখেন তাহলে আরও উপরে উঠে চলে গেছে। তার মানে এখন প্রতিটা পেজেই শুধু নট অনলি এইটা, আপনি যদি এটাকে কপি করে ওর বাকি আরেকটা পেজে নিয়ে চলে যান, ওটারও কিন্তু কি হবে? ওটারও শুরুটা কিন্তু এই জায়গা থেকেই দেখেন, দেখতে পাচ্ছেন না? শুরুটা এই জায়গা। এখন আমি আপনাকে বললাম তাহলে একটু লেফট সাইডে এরকম মার্জিন বাড়ায় দেখান একটু, তাহলে আপনি আবার কি করবেন? মার্জিনে যাবেন, কাস্টম মার্জিন, এই লেফটে চলে যান, এখানেও আপনি দিয়ে দেন 0.2। দেখেন এই যে 0.2 দেখছেন? তার মানে কি আমাদের একদম পেজের দেখেন একদম লেগে এই সাইডে, তবে 0.2 0.3 এগুলো না দেওয়াটাই ভালো। কখনো এই পেজটা যদি প্রিন্ট হওয়ার পরে এটা যখন বাদাই করবে, সেলাই করবে বা স্টাফিং করবে, ওই লেখাগুলো তখন ভিতরে চলে যায়। আমরা জাস্ট ফখরুল হামিদ না, এই ফখরুল হামিদ আসছেন? ফখরুল হামিদ, এই ফখরুল হামিদ কিন্তু দাঁড়িয়েলা ভাই নাকি? ওই যে এখানে বসে না? না আসে না।
আচ্ছা, এখন দেখেন পেপার সাইজ কিন্তু বেশ কয়েক ধরনেরই আছে। এর মধ্যে আমরা সবচেয়ে যেটা ইউজ করি সেটা হচ্ছে A4। কি ইউজ করা হয়? A4। আপনারা যদি এই যে এখানে যান, এটা প্রিন্টিংয়ের সময় সবচেয়ে বেশি হবে। এটা সাধারণত আপনারা যখন প্রিন্ট দিবেন, যেমন আমি এই পেজটা প্রিন্ট দিব, তাইলে আমরা সাধারণত কী করি, পেপার সাইজে যাচ্ছি, আমরা A4কে সিলেক্ট করতেছি, Ctrl+P দিচ্ছি, আর আমাদের প্রিন্টারের মধ্যে তো A4 সাইজ আছে, তখন আমরা প্রিন্ট করলে এটা সাধারণত কী হয়ে যাচ্ছে, A4 একটা পেজে প্রিন্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের পেজের সাইজের মধ্যে আরও আছে, যেমন আমাদের লেটার আছে, একটা কি আছে, লেটার আছে। এই লেটারটাও সাধারণত অনেক সময় ইউজ করা হয়, তবে লেটারে থেকে আমাদের কি হবে, A4 সাইজটা বেশি ইউজ হয়। এছাড়াও আমাদের আরও আছে, যেমন স্ট্যাম্প, স্ট্যাম্প আমরা ইউজ করি না অনেক সময় আমরা দেখা যায় যে বড় বড় যে স্ট্যাম্প আছে, স্ট্যাম্পের ক্ষেত্রে ইউজ করি। স্ট্যাম্পের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় বলেন তো? হ্যাঁ, লিগাল। এই লিগাল দিলে কি, লিগালের মানে হচ্ছে আপনি যে পেজ দিবেন ওই রকম পেজেই স্ক্রিন, আচ্ছা, লিগালে আমাদের এইটাই হবে, বুঝছেন? তো এখানে সবচেয়ে আমাদের বেশি ইউজ হবে কোনটা, A4টা। A4 এর পাশাপাশি আমাদের লেটারটা মাঝে মধ্যে ইউজ হবে। লেটারটা A4টা অনেকটাই সিমিলার হবে। আর তার পাশাপাশি আমাদের বড় বড় স্ট্যাম্পে ইউজ করার জন্য আমাদের কি হবে, লিগালটা মাঝে মধ্যে ইউজ হবে। এই হচ্ছে পেজের সাইজ। এতটুকু জানলে আপনারা একটা প্রিন্ট ফটোকপির দোকান দিতে পারবেন, কিন্তু চালাইতে পারবেন, বুঝছেন বিষয়টা? প্রিন্ট ফটোকপির দোকান দেওয়া মানে কিন্তু ছোট কিছু না, বুঝছেন? আমার দেখা আজকে যারা অনেক বড় বড় প্রেসের মালিক হয়েছে, প্রেসের মালিক তো বুঝতে পারছেন, গ্রাফিক্সের এই যে ব্যানার, ফেস্টুন, প্রেস্টেজ, এদের বেশিরভাগের শুরুই হয়েছিল আপনার এই ফটোকপি প্রিন্টের দোকান থেকে। ফটোকপি প্রিন্টের দোকান থেকে এদের শুরু, তারা আজকে অনেক বড় বড় প্রেসের মালিকও হয়ে গেছে, বুঝছেন? আর একটা প্রেসের মালিক যদি আপনি হইতে পারেন, তাইলে আপনার মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কোটিপতি হইতে সময় লাগবে, বুঝছেন? কোটিপতি হইতে সময় লাগবে না, যদি ভালো সেবা দিতে পারেন, ভালো কাজ করতে পারেন, মানুষদের যদি ফাঁকি না দেন, বুঝছেন, তাহলে আপনি ভালো কিছু কিন্তু প্রেসের দোকান থেকেই করতে পারেন, বুঝছেন? ক্লিয়ার সবাই বিষয়গুলা? প্রেসের দোকানের সাথে সম্পৃক্ত আছেন এরকম কেউ আছেন এখানে? ডিজাইন, প্রেস, প্রিন্টিং আছেন এখানে কেউ? আচ্ছা, যাই হোক, পেপার সাইজ কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা এখান থেকেও পেপার সাইজটাই করতে পারতেছি। আবার আমরা যদি Ctrl+P দেই, এই জায়গা থেকেও আমাদের পেপার সাইজটা কি করা যাবে, চেঞ্জ করা যাবে। আমরা A4 দিতে পারি, A4 দিলে এটা আসবে। এরপরে আমাদের লিগেল আছে, লিগেল দিলে আমাদের এইটা চলে আসবে। দেখছেন, লিগেল দিলে কি হয়ে যাচ্ছে, লিগেল দিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, Ctrl+P দিবেন, তাইলে আপনারা এইটা পাবেন, এই প্রিভিউটা পাবেন। ওকে, আচ্ছা, কলাম। এই কলামটা ইউজ হবে কম, তবে আমরা দেখি এটা কিভাবে কাজ করে। কলাম হলো কি জিনিস, যে আপনি চাচ্ছেন, এই যে আমাদের এখানে কি আছে, দুইটা প্যারাগ্রাফ আছে, মানে কিছু টেক্সট আছে, এই টেক্সটটা পাশাপাশি দুইটা কলামে কি হয়ে যাক, ভাগ হয়ে যায়, তাহলে এই যে কলামটা, এইটা আপনারা ইউজ করতে পারবেন। আপনারা একটা, দুইটা, তিনটা এরকম কলামে আপনারা ভাগ করতে পারবেন। আমি যদি এখানে 2তে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের যে দুইটা প্যারা ছিল, ওই দুইটা প্যারা সে দুইটা কলামে কি করে দিছে, ভাগ করে দিছে। আমি যদি এই 3টা প্যারাগ্রাফকে পাশাপাশি 3টা কলাম করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এখানে 3 দিলে হবে। আবার আপনারা মোর কলামে ক্লিক করলে ডিটেলস একটা কি চলে আসবে, এই ডিটেলস একটা দেখেন উইন্ডো চলে আসছে। ও বলছে তুমি নাম্বার অফ কলাম এখানে দাও। আমি এখানে বললাম কত, 3। কি বলে দিলাম, 3 বলার পরে এখন যদি আমি এটাকে ওকে করি, তাহলে দেখেন আমার কি হয়ে গেছে, 3টা কলামে ভাগ হয়ে গেছে। এই কিসের শব্দ হয়? আচ্ছা, যাই হোক, এদিকে মনোযোগ দিবেন।
তাহলে কলামগুলো বুঝতে পারছি না বিষয়টা? এই হচ্ছে কলামের হিসাব। এটা খুব কম ইউজ হয়, তবে জেনে রাখবেন ভালো। আমরা এটাকে একটা করে দিয়ে রাখি। আচ্ছা, তাহলে কলামের বিষয়টা আমরা বুঝতে পারছি। এরপরে কি আছে? পেজ ব্রেক। কি আছে এখানে? পেজ ব্রেক। পেজ ব্রেকটা ভালোই ইম্পর্টেন্ট আছে। পেজ ব্রেকটা আপনারা এখান থেকেও পেজ ব্রেকটা ইউজ করতে পারবেন। আবার ইনসার্টে গেলেও এই যে এখানে পেজ ব্রেক আছে। দুইটা পেজ ব্রেকই কি সিমিলার, আমরা দুই জায়গা থেকে একই জিনিস পাবো। পেজ ব্রেক বলতে বোঝানো হচ্ছে আপনারা ধরেন যে এই যে একটা পেজ, এই জায়গায় আমি একটা কালার করে দিলাম একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে। টেক্সটগুলোকে আমি সাপোজ রেড কালার করে দিচ্ছি, আর এইখানকার টেক্সটগুলোকে আমি কি কালার করে দিলাম বলেন তো? এইখানকার টেক্সটগুলোকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। তাহলে আমার এই গ্রিন কালার আর রেড কালার যে টেক্সট, এটার মাঝে আমার আরও একটা পেজ বসবে। এটার মাঝে আমার আর একটা কি হবে? পেজ। এটার মাঝে আমাদের আরও একটা পেজ বসবে না, সরি পেজ বসবে না, মানে এই জায়গায় আমার এই যে কলাম, মানে কলাম বলছে এই যে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফের পর থেকে এই অংশটা ভেঙে যাবে, অন্য একটা পেজ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারবো? এখানে কার্সারটা রেখে এই পেজ ব্রেকে ক্লিক করলে এই জায়গা থেকে দেখেন এটা কি হয়ে গেছে, ভেঙে এই জায়গায় চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন না? দেখেন এক ক্লিকে কি হয়ে গেল, চলে আসলো। অর্থাৎ কীভাবেই হইলো যে আমি এই জায়গায় কার্সারটা রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে এই জায়গা থেকে আমার টোটালটাই করে অন্য পেজে, এই পেজে কিন্তু থাকবে না, এই পেজে কিন্তু থাকবে না, অন্য একটা সে দেখেন এই যে পেজ নিয়ে। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? আমরা বুঝতে পারি নাই, তাই তো? বুঝতে পারি নাই। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন পেজ ব্রেক জিনিসটা কি? পেজ ব্রেক হচ্ছে আপনারা যেমন, আমি নিচে চলে যাই, যেমন এইখানে দেখেন টেক্সট অনেক বেশি আছে, এগুলাতে আছে না? অনেক বেশি আছে। আপনি চাচ্ছেন যে এই যে নিচের এই যে টেক্সটটুকু আছে, এই টেক্সটটুকু কি হবে? এই পেজে না থেকে নিচের পেজে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এই জায়গাটায় কার্সারটা রাখবেন, রেখে আপনি এখানে পেজ ব্রেকে একটা ক্লিক করেন, তাহলে কি হয়ে গেল বলেন তো? এক ক্লিকে নিচে চলে আসে। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কথা, কি কথা বলেন তো? কি কথা বলেন? যেমন এই যে আমি এটাকে এই জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, এটা আমরা পেজ ব্রেক দিয়ে আনতে পারি। আরেকটা উপায় আছে কিভাবে আনা যায়। আচ্ছা, আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলেও কি আসলো না বলেন তো? এখন এই আসা আর ওই আসার মধ্যে পার্থক্য কি কেউ পারেন? এটা পার্থক্য, আর কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ব্যাক স্পেস প্রেস করলে এইখানে ওনার কথাটা অনেকটা ঠিক আছে। এই জায়গাটায় যদি এইভাবে আপনারা পেজটাকে ব্রেক করেন, সেক্ষেত্রে কি হবে? কখনো যদি আপনি এই জায়গায় কোনো টেক্সট মুছে দেন, মানে মুছে দেন, এই যেগুলা নিচেরগুলা উপরে উঠে চলে আসে, কিন্তু আপনি তো চাচ্ছেন যে তোমার যে পেজে দিছে ওই পেজেই তুমি থাকবা, নাড়াচাড়া করবা না। যেমন আপনারা যারা পিছনে বসছেন, বাই দ্য ওয়ে, কোনো কারণে যে সামনে এরা যদি কোনো কারণে একদিন মিস দেয়, আপনারা কি সামনে এসে বসবেন? কেন বসবেন না? কারণ এটা ডিফাইন করা যে সিটটা চেঞ্জ করা যাবে না, যেহেতু ডিভাইস আছে, কারো সিট কেউ চেঞ্জ করা যাবে না। তো এই জায়গাটা হচ্ছে পেজ ব্রেকটা ওই রকমই একটা জিনিস। ওকে আপনি সিস্টেমলি পেজ ব্রেক করছেন, মানে ওকে বলেছেন তুমি ওইখানেই থাকো, আর ইন্টারপ্রেস করে দিছেন মানে কি, ও মানে বসছে, আবার জায়গা পাইলে কিন্তু কি হবে? চলে আসবে উপরে। বুঝতে পারছেন কি? জায়গা পাইলে উপরে চলে আসবে। এটা হচ্ছে এই জায়গায় একটা ঝামেলা, বুঝছেন? তো আমরা আশা করি পার্থক্যটা ধরতে পারলাম। এই ছোট ছোট পার্থক্যগুলো মনে রাখবেন, দেখবেন একটা সময় আপনি 8-10 জনের থেকে বেশ কিছু জিনিস এক্সট্রা জানেন।
তাহলে এখানে চলে গেলেন, এখান থেকেও করতে পারেন। আবার আপনারা এই যে এই পেজ ব্রেক, এটাও কিন্তু একই জিনিস, কিন্তু ক্লিয়ার বিষয়টা, একই জিনিস। আপনারা এখান থেকেও পেজ ব্রেকটা করে দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, পেজ ব্রেকের পরে আরেকটা জিনিস আসবে, এইখানে আমাদের সেকশন ব্রেক। এইখানে আমরা সেকশন ব্রেক, পেজ ব্রেক, এই দুইটা অনেকটাই কি সিমিলার। বুঝতে পারলেন কি বিষয়টা? এটা কিন্তু অনেকটাই কি সিমিলার। এটাও আপনার নেক্সট পেজে চলে যাবে, এটাও আপনার কি হবে, নেক্সট পেজে চলে যাবে, একই জিনিস কিন্তু, বুঝছেন? অনেক সময় আপনাকে বলতে হবে এই সেকশন ব্রেক করো। সেকশন ব্রেক মানে কি, একই বোঝানো হচ্ছে যে আমার এই জায়গায় আমি আসি, আমি যদি এখানে কি করে দেই, এই যে ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট টু দ্য নিউ সেকশন অন দ্য নেক্সট পেজ, এটাও একই আছে। মার্ক দ্য পয়েন্টার সুইচ ওয়ান ইন অ্যান্ড নেক্সট পেজ বিগিন, নতুন পেজের শুরু থেকে বসে যাবে, একই জিনিস। এটা নিয়ে কিন্তু কেউ মানে মিলায়ে ফেলবেন না যে সেকশন পেজ আবার কি, নেক্সট পেজ আবার কি। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে সেকশন পেজ, পেজ ব্রেক। তারপরে যেমন আমি এখানে রাখলাম, এখান থেকে যদি আমরা দেখা যাচ্ছে যে নেক্সট পেজে ক্লিক করি, নেক্সট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন যে চলে আসছে। আবার এখানে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি দেখেন একই চলে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলা ডিটেলস ক্লিয়ার হইতে পারছেন কি না বলেন? বুঝি না, পার্থক্য ওই রকম নাই, একই, দুইটাই কাজ কি করে দিবে, পেজটাকে ভেঙে দিবে। আমরা বরং সেকশন ব্রেকটা দরকার রাখলাম না। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, পেজ কালার, পেজ বর্ডার, ওয়াটারমার্ক, তিনটা কথা আছে। কি কি কথা আছে? পেজ কালার বলতে বোঝায় কখনো কখনো যদি আপনি চান যে আপনি এই পেজগুলোতে কালার দিবেন, কি দিবেন, কালার দিবেন, তাহলে আপনি এক ক্লিকে, অবশ্য এটা কিন্তু সবগুলো পেজের ক্ষেত্রে কি হবে, ইমপ্লিমেন্ট হবে। এটা কিন্তু আপনি আলাদা আলাদা পার্টিকুলার পেজে দিতে পারবেন না। এটা কিভাবে দিতে হয় সেটা আমরা চলে যাই, আমরা ডিজাইনে যাব। এখন কোথায় যাব? ডিজাইনে। এই যে দেখেন একটা পেজ কালার নামে একটা অপশন আছে, এইখান থেকে যদি আমি এই কালারটা সিলেক্ট করি, অথবা ভালো লাগবে কোনটা এরকম একটা কালারকে দেন, যেমন এই কালারটা সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করছি, কালার দিচ্ছি, এখন দেখেন সবগুলা পেজে কি হয়ে গেছে, কালার হয়ে গেছে। সবগুলা পেজে কি হয়ে গেছে, কালার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পেজ কালার। এটা কি কালার? পেজ কালার। আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে আমরা যে কোনো একটা কালার, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, হোয়াট এভার যেটাই দেন না কেন, এইভাবে দিলেন, দেখেন আপনার কি হয়ে গেছে, পেজের কালারটা হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে পেজ কালার, বুঝছেন? এটা কম ইউজ হয়, জেনে রাখেন ভালো হবে। আমি নো কালার দিয়ে তুলে দিলাম। এরপরে পেজের বর্ডার, আমি এই যে বর্ডার, এর আগে আমরা বর্ডার দিছি না বর্ডার, কিন্তু দিতে আমি লেখাগুলা, এখন আপনি চাইলে পেজেও বর্ডার দিতে পারবেন। কিসে বর্ডার দিতে পারবেন? পেজে বর্ডার দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন এই উইন্ডোটা পাবেন, কি স্টাইলের বর্ডার দিতে চান, এটাকে সলিড বলি আমরা, এটাকে ডটেড, এটাকে ড্যাশ, এরকম বলা হয়। এরকম বেশ কিছু নাম আছে এই জায়গা, এর মধ্যে সলিডটা বেশি ইউজ হয়। কি স্টাইলে দিবেন? বক্স স্টাইলে। একে ক্লিক করেন, তাহলে যে এরকম বক্স আকারে এটা হবে। এর হচ্ছে কালারটা আপনি কি দিবেন, এর কালারটা সাপোজ আপনি কালো দিবেন, এখানে কালো সিলেক্ট করেন। এই বর্ডারটা কতটুকু মোটা চাচ্ছেন, এখান থেকে বলে দেন আমি এতটুকু মোটা চাচ্ছি। আর কিছু আপনার আপাতত দরকার নাই। এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন আপনার পেজে কি হয়ে গেছে, পেজে বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? পারবেন এগুলা? সিম্পল। হ্যাঁ, আর একবার অর্ডারটা শিওর। আপনি চলে যান, আমি এটাকে নাম করে দিলাম, মানে নাইম হয়ে গেছে। আছে কি নাই? পেজের আমরা বর্ডার দিতে চাই, এই যে পেজের বর্ডারের জন্য এই অপশনটায় ক্লিক করবেন, এটা আসছে। প্রথমত কি স্টাইলের দিবেন, বক্স স্টাইলের দেন, বক্সের উপর একটা ক্লিক করেন, সলিড দিবেন। এগুলো হচ্ছে স্টাইল, বুঝছেন? সলিড বলে এটা, এটা হলো ড্যাশ বলা হয়। তো আমরা যে কোনো একটা দিলেই হয়েছে, আমি এটাকে দিলাম।
এরপরে কালারটা আপনি কি দিবেন, এইখানে কালারটা আপনি কালো দিবেন, কালোর উপরে ক্লিক করেন, কতটুকু মোটা যাচ্ছেন বর্ডার সেটাকে বলে দেন এতটুকু মোটা। এইবার এটাকে কি করবেন আপনি ওকে করে দেন। দেখেন আপনার পেজে কি পেয়ে গেল, বর্ডার পেয়ে গেছে। ক্লিয়ার আমরা সবাই? এটাই হচ্ছে পেজের বর্ডার। এইবার চলে যান আপনারা সবাই ওয়াটারমার্কে। কোথায় চলে যাব আমরা এবার? ওয়াটারমার্ক মানে জল ছাপ, তাই না? ওয়াটারমার্ক মানে কি বোঝানো হচ্ছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার কষ্ট করে বানানো কোনো ডকুমেন্ট কেউ যেন নিজের বলে চালায় না দেয়। আপনি কষ্ট করে একটা নোট তৈরি করছেন 50 পেজের, এখন ওইটা একটা কোচিং সেন্টার নিয়ে যায় বিক্রি করতেছে, তাইলে আপনার রিসার্চটা জলে গেল না? আপনার ক্রেডিট নাই বললেই চলে। এখন আপনার ডকুমেন্ট যেন অন্য কেউ নিয়ে ইউজ করতে না পারে, বা করলেও যেন তাকে নিজে অনেক কষ্ট করতে হয়, সেই জন্য অনেকে কি করে দেয়, ওয়াটারমার্ক ইউজ করে, মানে একটা জল ছাপ দিয়ে দেয়। এটা আমরা এখন দেখব কিভাবে আমরা দিতে পারি। এই সেই ওয়াটারমার্ক কোন মেনুতে আছে বা কোন ট্যাবে আছে? ডিজাইন ট্যাব। আমি আসি হোমে, চলে যাব কোথায়? ডিজাইনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের ওয়াটারমার্কে ক্লিক করেন। ওয়াটারমার্ক আপনারা দুইভাবে দিতে পারবেন। কয়ভাবে দিতে পারবেন? একটা লেখা ওয়াটারমার্ক দিতে পারবেন, আবার ইমেজও ওয়াটারমার্ক। বুঝতে পারছেন কি সেটা? আপনি যদি চান যে আমি একটা ইমেজ দেবো ওয়াটারমার্কে, যে আমার ছবি, তাও দিতে পারবেন, আবার লেখাও দিতে পারবেন। কিভাবে দিতে হয় সেটা? এই যে কাস্টম ওয়াটারমার্কে একটা ক্লিক করেন, এখান থেকে যেগুলো আছে এগুলা ক্লিক করলেও হবে। এগুলা শুধুই কার জন্য দিছে দেখতেছি, এগুলা শুধুই লেখার জন্য। আপনি এটা ক্লিক করেন, এই যে চলে আসছে। এখন এই যে ভিতরের লেখা চেঞ্জ করবেন কিভাবে, বা এটার কালার করবেন কিভাবে, বা এখানে আপনার লেখা দিবেন কিভাবে, এই সব কিছু জানার জন্য আপনাদের উচিত হচ্ছে কোথায় ক্লিক করা? কাস্টম ওয়াটারমার্কে। এই যে এটা একটা উইন্ডো পাবেন, দেখলেই চিনতে পারবেন আসলে এর কাজটা কি। এইখান থেকে ক্লিক করলে টেক্সট দিতে পারবেন, আর এইখানে ক্লিক করলে কি দিতে পারবেন? তাহলে আপনাদের কি দেওয়া ইচ্ছা? আগে টেক্সট দিয়ে শেখেন। টেক্সট দেন। এই জায়গায় সাপোজ আপনার নাম দিয়ে দিলেন। আপনার নাম কি? সাপোজ এমডি সাব্বির হোসেন। সাব্বির নামে কেউ আছে এখানে? আপনার সাব্বির, তাই না? এই যে আমি এই নামটা দিয়ে দিলাম। এর ফন্টটা কি হবে? ফন্ট চেঞ্জ করতে পারবেন, হোয়াটএভার আপনারা যা খুশি তাই ফন্ট দিয়ে দিতে পারবেন, তাহমা। এরপরে সাইজটা কি হবে? এই জায়গায় সাইজটা বড় করতে পারবেন, যে আমি 200 তো হবে না, 200 দিতে পারবেন, বুঝছেন? 200 যে দিতে পারবেন না তা না, 200 দিব। এরপরে আমি কি দিব? কালার দিব একটা। কালার আমরা কি দিব বলেন তো? কালার আমরা রেড দিতে যাচ্ছি, রাইট? আমরা রেড কালার দিলাম। দেওয়ার পরে এই জায়গায় একটা কথা আছে, লেআউট। কি কথা আছে? লেআউট। লেআউটে বলতেছে যে আপনি ডায়াগোনাল দিতে চান না হরিজেন্টাল দিতে চান। এটা যেটা বাঁকা হয়ে আছে এটাকে বলা হয় ডায়াগোনাল। ডায়াগোনাল যেটা বাঁকা হয়ে আছে, আর যদি এটা সোজা হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় হরিজেন্টাল। বুঝতে পারছেন? তাইলে আমরা এই ফ্যানগুলো বন্ধ করে দেন। এসি ঠান্ডায় ঠান্ডা হয়ে গেছে। আপনার এখানে সুইচ আছে, বন্ধ করেন। এটা হচ্ছে যেটা হয়ে আছে বাঁকা, এটাকে বলা হয় ডায়াগোনাল। আর এইটা যখন সোজা করে দিতে চাইবেন ওটা হচ্ছে হরিজন্টাল। একবার অ্যাপ্লাই করে দেখেন, অ্যাপ্লাই করলে হয় যে কিছুটা বলে দিবে। এই ডায়াগোনাল আর এটা দিয়ে এটাকে বলেন এই যে হরিজন্টাল। কিন্তু বাই দ্য ওয়ে আমাদের টেক্সটের সাইজটা কি হয়েছে? ওভার সাইজ হয়ে গেছে। ক্লিয়ার? একটু বড় বড় টেক্সট তো, আপনারা মেবি 80 দিলেও হবে, বুঝছেন? লেখা বড়, শুধু সাবজেক্ট দেন। এই যে দেখছেন, ডায়াগোনাল দেন, এই যে এরকম হবে। তো বাই দ্য ওয়ে সব কিছুই করার পরে দেখলেন ঠিক আছে, ওকে ক্লোজ। তাহলে এখন দেখেন আপনার সবগুলা পেজে কি হয়েছে?
সবগুলা পেজে দেখেন একটা ওয়াটারমার্ক করে গেছে। এটা এখন আমরা একটু মানে দেখতে পাচ্ছি, প্রিন্ট করলে এটা একটু হয়ে যাবে, আফসা হয়ে যাবে, বুঝছেন? যখন আপনারা প্রিন্ট করবেন না, প্রিন্ট করলে এটা একটু আফসা হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে চলে যান, গেলে এখানে পাবেন এই যে সেন্টি ট্রান্সপারেন্ট। এটা যদি তুলে দেন, তুলে দিয়ে করলে এটা আরও উজ্জ্বল হবে, বুঝছেন? তবে এটা দিয়ে রাখবেন, দিয়ে রেখে আপনারা কি করবেন, এটা নিয়ে কাজ করবেন। তো এখানে আমরা লেখাটা দিয়ে শিখলাম। এখন আমরা শিখতে যাচ্ছি কি দিয়ে? পিকচার দিয়ে। এটাও এরকমই, খুবই ইজি আছে। পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করেন, একটা পিকচার এখান থেকে গিয়ে সিলেক্ট করে নিয়ে আসেন। এই লোগোটা দিয়ে দেন, চলে আসছে লোগোটা। আর লোগোর তো ফন্ট সাইজ বলতে কিছু নাই, জাস্ট পিকচারটা দিবেন। ওয়াশ আউট, এটা মানে হচ্ছে শ্যাডো, মানে আফসা হবে। এটা যদি তুলে দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা একটু ক্লিয়ার দেখাবে, এটা দিয়ে যদি অ্যাপ্লাই দেন তাহলে এটা একটু আফসা, একটু ভালো দেখাবে। হ্যাঁ, এটা একটু আফসা আফসা ভালো দেখাবে। এই হচ্ছে আপনাদের কি, এই হচ্ছে আপনাদের ওয়াটারমার্কের কাজ। বলেন কোনো জায়গায় কারো প্রবলেম থাকলো কি না? একটা পেজে দিলে সবগুলা পেজই পাবে। ইভেন আপনি যদি হ্যাঁ হ্যাঁ পিকচারটা আমি আরও একবার দেখাচ্ছি, সমস্যা নেই। ইভেন আপনারা যদি নতুন একটা পেজ এখানে অ্যাড করেন, এই নতুন একটা পেজ অ্যাড করলেও কিন্তু এটাই কি চলে আসবে, অটোমেটিক চলে আসবে। বুঝতে পারছেন কি? নতুন একটা পেজ অ্যাড করলে ওটাই অটোমেটিক চলে আসবে। আমরা ওয়াটারমার্কে যাচ্ছি, কাস্টম ওয়াটারমার্ক। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? পিকচার। সিলেক্ট পিকচারে ক্লিক করেন, এইখান থেকে একটা পিকচার বলে দেন, কোনটা যেটা বলে দিবেন সেটাই আসবে। আমি এই যে আপেল কমলার এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, পিকচার চলে আসছে। এখন এখানে ওয়াশ আউটটা রাখবেন, সমস্যা নাই। এখানে আপনারা একটা স্কেল ইউজ করতে পারেন, দরকার নাই, অটো যেটা সেটাই ভালো। দিয়ে দেখেন এই যে পিকচারের এটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে আপনাদের ওয়াটারমার্ক। যান, তাইলে এখন আমাকে বলেন যে আপনাদের এই কয়েকটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকলো কি না? এখানে প্রথমে যে কথাটা আছে সেটা হচ্ছে যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ। কি কথা আছে? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ, এই দুইটা দেখি আগে। আমরা পেজ ব্রেকটা দেখছি, পেজ ব্রেকটা দেখছি না? এখন ব্ল্যাঙ্ক পেজটা আসলে কি? ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে যে আপনার মাঝে খালি পেজ না, শেষেও নেওয়া যায়, কিন্তু এটা সবচেয়ে হেল্প করবে আপনার মাঝে খালি পেজ না। যেমন আমার এই 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজ, এই দুইটার মাঝে এই জায়গায় আমার আর একটা পেজ দরকার, আমার নতুন অ্যাডিশনাল কিছু ইনফরমেশন অ্যাড হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কে হেল্প করবে? এই ব্ল্যাঙ্ক পেজটা। আমরা জাস্ট কি করব, এই উপরের পেজের যে কোনো একটা জায়গায় আমরা কি করব, কার্সারটা রাখবো। যে কোনো একটা জায়গায় আমি বলতে বোঝাচ্ছি শেষে রাখবেন, কিন্তু কোথায় রাখবেন? শেষে রাখবেন। শেষে রেখে এই যে ব্ল্যাঙ্ক পেজে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখন এই পেজের পরে একটা দেখেন খালি পেজ, এখানে কিছুই দেখতে পাবেন না। একটা কি পেজ অ্যাড হয়ে গেল? খালি একটা পেজ কিন্তু এই জায়গাটায় অ্যাড হয়ে গেছে। সবাই কি বুঝতে পারলাম সিম্পল বিষয়টা? যে আমরা যদি চাই যে আমাদের কোনো এডিশনাল যেসব পেজ আছে এগুলোর মাঝে আমার একটা পেজ দরকার, যেমন এই পেজটা আর এই পেজটার মাঝে পেজ, তাহলে আপনারা লাস্টে কার্সারটা রাখবেন, রেখে ব্ল্যাঙ্ক পেজে লাস্টে কার্সারটা রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। তাহলে এখানে দেখেন আপনারা একটা কি দিয়ে দিচ্ছেন, একটা ব্ল্যাঙ্ক পেজ। সবাই ক্লিয়ার না বিষয়টা? মানে শূন্য একটা পেজ অ্যাড হয়ে যাবে আপনার যেখানে চান, শেষেও চাইলে শেষেও অ্যাড হবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের পরে আছে একটা কভার পেজ। কভার পেজটা কি, যে ধরেন এটা একটা বই হবে, বই হইলে পারে আমাদের একটা কভার পেজ করি না আমরা কিন্তু ইচ্ছা মতো একটা কভার পেজ বানানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে ওরা নিজেদের থেকে একটা কভার পেজ দেওয়ার মতো সুযোগ তৈরি করে দিছে। অর্থাৎ ওরা প্রিডিফাইনলি পূর্বেই
বেশ কিছু পেজ তারা বানায় রাখছে। এইটা হচ্ছে সেই অপশনটা। এখানে আপনারা বেশ কিছু দেখতে পাবেন। যেমন আপনি যদি এইটাতে ক্লিক করেন তাহলে দেখেন এইটা আপনার এখন এই ফাইলটার প্রথমে একটা কভার পেজ হয়ে গেছে। এখন এই জায়গাটায় আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে কম্পিউটার বুক, বুঝতে পারলেন? কম্পিউটার বুক এগুলা কিন্তু আমরা ইচ্ছা মতো আবার এগুলাতে কী করতে পারবো, করতে পারবো। সাবটাইটেল দিলেও দিতে পারেন, যদি বলেন যে না আমি দিব না, দরকার নাই, মানে আমরা একটু কাস্টমাইজেশন করতে পারবো, কিন্তু সেই সুযোগটা আছে। এখানে একটা ডেট দিতে পারেন, কোন ডেটে এটা পাবলিশ হয়েছে দিয়ে দিলেন। এরপরে আবার নিচে চলে যান, লেখকের নাম কি, হ্যাঁ এখানে আপনারা ইউজার বা অথরের নাম দিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম সাব্বির হুসাইন। এখানে কোম্পানির নাম দিয়ে দেন, এই লার্নিং অ্যান্ড আর্নিং আমরা দিয়ে দিলাম, বুঝছেন না বিষয়টা? তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা এইভাবে কভার পেজটাকে আমরা ডিজাইন করে ফেলবো। আর এর থেকে যদি কাস্টম ডিজাইন করতে চান তাহলে আপনাকে ইলাস্ট্রেটর বা ফটোশপে গিয়ে A4 এর একটা পেজ দিয়ে ওইখানে ডিজাইন করেন, ওটা আলাদা হবে, তাহলে ওটা আলাদাভাবে প্রিন্ট হয়ে এটা অ্যাড হয়ে যাবে। আর মাইক্রোসফট ওয়ার্ডে করলে এরকম আপনারা এতটুকু সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রিডিফাইনলি যে পেজগুলো আছে আপনারা দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে, এখান থেকে যে কোনো একটা দিবেন, দিয়ে আপনার কাজটা করবেন। সবাই ক্লিয়ার? আপনারা কভার পেজটা এখানে কিন্তু কষ্ট বলতে আপনার কিছু নাই, যা ওরা করে রাখছে আপনাকে খুঁজে খুঁজে ইউজ করতে হবে। হ্যাঁ, এই সালমান ফার্সি কোথা থেকে তাকায় আছেন কেন? ওদিকে তাকায় আছেন কেন সেটা হলো, আপনি ওদিকে তাকাইলে 5 জন আবার আপনার দিকে তাকাবে, এরকম কেন করেন বলুন? ক্লিয়ার আপনারা বিষয়টা? এই হচ্ছে কভার পেজটা। তাইলে আমরা এখন চলেন, কভার পেজ হয়ে গেছে টেবিল। টেবিলটা আমাদের আলাদাভাবে টেবিলের একটা আছে, বুঝছেন? আলাদাভাবে আমাদের টেবিলের একটা চ্যাপ্টারই আছে। আমরা এইখানে টেবিলটা নিয়ে শুধু এমনি একটু আলোচনা করি, টেবিলটা আসলে কিভাবে কাজ করে, বুঝছেন? টেবিলটা আমরা যে কম্পিউটার টেবিল, এই টেবিল আর এই টেবিল কিন্তু এক না। বাসায় পড়ার যে রিডিং টেবিল, ওই টেবিল আর এই টেবিল কিন্তু এক না, বুঝছেন? এই টেবিলটা হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য। কিভাবে? সারিবদ্ধভাবে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য এই জায়গায় সুন্দর একটা টেবিলের সিস্টেম আছে। এটা রো অ্যান্ড কলামের সমন্বয়ে তৈরি। কিসের তৈরি? রো অ্যান্ড কলামের সমন্বয়ে এই টেবিলটা তৈরি, বুঝছেন? এখন আমি যদি এই জায়গায় যাই, যাওয়ার পরে দেখেন এই যে টেবিলটা, আমি ক্লিক করলাম, এখানে দেখেন কিছু জিনিস আসছে। আমি যদি এখন এইখান থেকে ধরেন এরকম সিম্পলি বলে দিলাম, তাহলে আমার এইখানে কিন্তু একটা সিম্পলি কি তৈরি হয়ে গেল, টেবিল তৈরি হয়ে গেল। এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে? 3টা কলাম 4টা রো আছে। শিওর সবাই? আচ্ছা, তাইলে এখন যদি আমি বলি এখানে কয়টা কলাম কয়টা রো আছে? বলেন, ভালো করে বলেন। কলাম 2টা, 3টায়। এখানে কয়টা কলাম আছে? তাহলে তো বলতেছেন যে 3। এইটা শোনেন, মাঝে মধ্যে আপনাদেরকে কিভাবে এটা বলতে হয় আমি একটু সিস্টেম দেখায় দিই। যখন এই ধরনের কোনো ইস্যু আসবে আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করবে, বলেন এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে। আপনাকে এইভাবে সিস্টেম করে বলতে হবে এখানে 4টা রো আছে। কয়টা রো আছে?
4টা রো, তার মধ্যে প্রথম রোতে 2টা কলাম আছে, বাকিগুলাতে 3টা কলাম। ক্লিয়ার সবাই? এখন যদি আমি বলতে বলি, এখন বলেন তো কয়টা রো আর কয়টা কলাম আছে? এখানে 3টা রো আছে, প্রথমটায় আর শেষেরটায় 2টা কলাম, মাঝের গুলাতে 3টা কলাম। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, টেবিল নিয়ে আমরা এখন এত কথা বলবো না, টেবিলের অনেক কাজ। আমি শুধু আপনাদের দেখাইলাম কিভাবে টেবিল নিতে হয়, আর রো কোনটা কলাম কোনটা এটা বুঝাইলাম। এটা অন্তত এতটুকু আপনারা জেনে রাখেন। ক্লিয়ার সবাই? এরপরে টেবিলে আমরা আবার আসবো ফিরে। টেবিলের পরে আমাদের কি আছে? পিকচার। কি আছে? পিকচার। পিকচারের কাজটাও একটু বৃহৎ কাজ। পিকচার নিয়েও জান, পিকচার নিয়েও আমাদের এই জায়গায় একটা কি আছে, একটা চ্যাপ্টার আছে। টেবিল পিকচার নিয়ে আলাদা চ্যাপ্টারই আছে, ওখানে আলোচনা করবো। এখানে আমরা পিকচারটাই করে আসি। পিকচার হচ্ছে যে আপনার পিকচার সংক্রান্ত ফাইল আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, কিভাবে রিসাইজ করা যাইতে পারে, কিভাবে সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্মুথলি নিয়ে যেতে পারি, এটা হচ্ছে পিকচার সংক্রান্ত কাজ। ইনসার্টেই চলে যাবেন, এখানে যে পিকচার নিয়ে একটা ট্যাব আছে বা অপশন আছে, ক্লিক করবেন। 3টা আসছে, দিস ডিভাইস স্টক ইমেজ অনলাইন পিকচার। আমরা দিস ডিভাইসটা ইউজ করব। এই ডিভাইসের আমি যে কোনো একটা পিকচার এখান থেকে আমি নিয়ে যাচ্ছি। ধরেন যে আমাদের দরকার হলো, সাপোজ এই পিকচারটাই আমি নিয়ে গেলাম। দেখেন এখানে আমাদের একটা কি চলে আসলো বলেন তো? এখানে আমাদের একটা পিকচার চলে আসছে। প্রথমত এটা আমরা ইচ্ছা মতো কি করতে পারবো? ইচ্ছা মতো এটাকে আমরা রিসাইজ করতে পারবো। তাহলে এই যে সাইডে এই জায়গায় নিয়ে ধরে যদি আমরা এটাকে টান দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু আমাদের রিসাইজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রিসাইজ হচ্ছে এই পিকচারটা দ্বারা। নিজে নিজে হবে না, আমার মানে ওর স্ক্রলিং টানাটা একটু ছিল, সমস্যা ছিল। বুঝতে পারলেন কি বিষয়টা? যে দেখেন আমরা এইভাবে রিসাইজ করতে পারবো। আবার যদি সাইডে ধরে টানি সেক্ষেত্রেও রিসাইজ হবে, কিন্তু আমাদের কি হবে? পিকচারটা তখন একটু রেজুলেশনটা দেখতে একটু খারাপ হবে। আর যখন কোণাগুলো টানবো তখন চারিদিকে সমানভাবে কি হয়? চারিদিকে সমানভাবে সেটা ছোট হয় বা বড় হয়। বুঝতে পারছি না আমরা বিষয়টা? এইটা এরপরে এই পিকচারটাকে আমরা চাইলে ইচ্ছা মতো মুভ করাইতে পারবো। সেটার জন্য আমাদের র্যাপ টেক্সটে যাইতে হবে, স্কোয়ারে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? স্কোয়ারে। তাহলে এখন আমরা এটাকে ইচ্ছা মতো দেখেন, এটা যেখানে খুশি সেখানে কি করতে পারবো, যেখানে খুশি সেখানে এটাকে আমরা এখন মুভ করাইতে পারবো। এরপরে এই মাপেই এই জায়গাতেই আর একটা অন্য পিকচার বসবে। সেক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে কার? চেঞ্জ পিকচারে। চেঞ্জ পিকচারে চলে যান, যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে অন্য একটা পিকচার এখানে দিয়ে দেন। তাহলে ওই মাপেই ওই জায়গাতে আর একটা কি বসে গেল? পিকচার বসে গেল। ক্লিয়ার সবাই? এরপরে পিকচারের সাইজটা যদি একটু ছোট্ট করতে, সাইজ বলতে কম্প্রেস করতে চান, সাইজ না কম্প্রেস, মানে ওর হচ্ছে এমবির সাইজ বোঝাচ্ছি, এটা হাইট ওয়াইট সাইজ না, এমবির সাইজ। সেক্ষেত্রেও আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। কম্প্রেস পিকচার আপনারা ইমেইলের জন্য 96 ppi দিয়ে এটাকে ওকে করে দিলেন, তাহলে এটা কিন্তু এখন কি হয়ে গেছে? এটা কিন্তু কম্প্রেস হয়ে গেছে। কম্প্রেস হয়ে গেছে না? কম্প্রেস হয়ে দেখেন একটু রেজুলেশনও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা আমি সিস্টেমটা দেখাই দিলাম। সবসময় যে আপনাদের করতে হবে বা প্রয়োজন হইতে পারে তা না, যদি প্রয়োজন হয় এরকম করতে পারেন। এক্ষেত্রে ফাইলের সাইজটা অনেক সময় কি হয়?
ফাইলের সাইজটা অনেক সময় ঠিক থাকে। সবাই কি ক্লিয়ার বিষয়গুলা? তো এই হচ্ছে আমাদের পিকচার সংক্রান্ত কাজ। পিকচার নিয়ে আরও কাজ আছে, পিকচার নিয়েও আমাদের আর একটা কি আছে, মডিউল আছে, এখান থেকে আমরা আরও দেখব। তবে বেশ কিছু জিনিস দেখা হয়ে গেল। এরপরে আমাদের পিকচারের পরে আছে কি, শেপ। শেপ মানে হচ্ছে কি বলেন তো? শেপ মানে এখানে সহজ ভাষায় যদি বলা হয়, সিম্বল, কিছু আইকন বা কিছু সিম্বল, মানে আপনার ইচ্ছা মতো কিছু আকার আকৃতি দিয়ে একটা আকৃতি ডিজাইন করা, বুঝছেন? এই জায়গায় সেই শেপটা কোথায় পাবো আমরা? এই জায়গায় আমরা যদি শেপটা যদি করতে চাই, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এই যে শেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে বিভিন্ন আকার আকৃতি বানানো আছে, বুঝছেন? বিভিন্ন আকার আকৃতি বানানো আছে। যেমন আপনার একটা তীর চিহ্ন লাগবে, এটা নেন, এটাকে এখানে মার্ক করেন, আবার চলে যান, এটার উপরে ক্লিক করলে যে এরকম একটা চলে আসবে। আবার এখানে ক্লিক করেন, এইখানে এই যে চলে আসবে। বুঝতে পারলেন কি সবাই? এটা হচ্ছে আমরা একটা তীর চিহ্নই করতেছি। এরপরে আবার এটা নেন, এটা দিয়ে আপনারা আর একটা শেপ করতে পারবেন। এই শেপ করার পরে আবার এখানে দুইটা অপশন পাবেন, একটা শেপ ফিল, শেপ আউটলাইন। শেপ ফিলটা হচ্ছে এই শেপের ব্যাকগ্রাউন্ডটা আপনারা কেমন দিতে চাচ্ছেন সেইটা, আর ওর চার সাইডে যে বর্ডার আছে এটাকে শেপ আউটলাইন বলা হয়। আউটলাইনটা কেমন দিতে চাচ্ছেন সেইটা। এই শেপ ফিলের মাঝে আপনারা পিকচারও দিতে পারবেন। কি দিতে পারবেন? পিকচারও দিতে পারবেন। এইখানে ক্লিক করলেন, এইখানে ইনসার্ট করে দিলেন, এই যে পিকচার চলে আসছে। আসছে না? পিকচার দেখেন এখানে চলে আসছে। এটা হচ্ছে শেপ ফিল। শেপটা সাধারণত একটা জিনিস আপনারা মাথায় রাখেন যে এই আকার আকৃতিগুলা দিয়ে আপনাদের কি করা, ইচ্ছা মতো আপনাদের ড্র করা, বুঝছেন? এটা দিয়ে যদি একটা নিতে চান, এই যে একটা স্টার্ট হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো? একটা স্টার্ট হয়ে গেল। এর মধ্যে আবার যদি আপনি একটা পিকচার দেন, এই যে দেখেন স্টারের মধ্যে একটা মানুষ বসে গেছে। নর্মালি কিন্তু পিকচার এখানে বসানো একটু মুশকিল না? দেখেন আপনি শেপের মধ্যে ইচ্ছা মতো পিকচার দিয়ে দিতে পারবেন। এটাই মেইনলি শেপ। এখানে আপনারা যা যা আছে নেবেন, নিয়ে এটা দেখতে পারবেন। জানে যে এইগুলো আছে, এইগুলা দেখেন। ক্লিয়ার না? এই হচ্ছে আমাদের মেইনলি শেপের কাজ। শেপের পরে কি আছে? আইকন আছে, বুঝছেন? আমরা আইকনগুলা কোথায় পাবো? এই জায়গাতেই আছে, বুঝছেন? এই জায়গাতেই আছে। এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, বুঝছেন? স্টক ইমেজ, বিভিন্ন ধরনের আইকন আছে। আপনার এখন কোনটা প্রয়োজন? এটা যেমন গুগলের আইকনের মতো, আমি ক্লিক করলাম, এই যে আইকনটা চলে আসে। ক্লিয়ার? এখন এই আইকনটাকে আপনারা একটু করেন, কালার করেন, ইচ্ছা মতো কালার করে দিয়ে দেন। সবাই বুঝতে পারতেছি বিষয়গুলা? এখানে আমি মনে করি লজিক্যালি কোনো কিছু নাই বললেই চলে। আছে কি লজিক্যালি? খালি এখানে অপশন আছে, আমি যদি কিছু ক্লিক করি, ক্লিক করলেই আমার আইডিয়ায় চলে আসতেছে যে আমাকে কী করতে হচ্ছে, ঠিক না? এইভাবে আমরা কিন্তু এই শেপগুলা, আইকনগুলা, এগুলো আমরা ইউজ করতে পারবো। সবাই বুঝতে পারলেন? আচ্ছা, আইকনের পরে কি আছে? স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট জিনিসটা কি? স্মার্ট আর্ট জিনিসটা হচ্ছে মানে আপনার ওটাও ওয়ান কাইন্ড অফ শেপ, বাট এটা কি রকম, একটু ডায়াগোনাল টাইপের, বুঝছেন? এই যে রিপোর্ট তৈরি করা হয়, যেমন ধরেন যে আপনার বিভিন্ন লাইফ সাইকেল টাইপের, যেমন সাইকেল টাইপের আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি শিবগঞ্জে যাব, কিভাবে যাইতে পারি বলেন তো? আপনি তখন আমাকে বললেন আপনি এইখান থেকে বিশ্ব রোডে যান।
একটা চিত্র আঁকায় দিলেন, আবার ওইখানে অটোতে উঠবেন, ওইখান অটোতে আপনি শিবগঞ্জে চলে যেতে পারবেন, বা বাস আছে বাসে শিবগঞ্জে যেতে পারবেন। এই যে একটা আবার আমি আপনাকে বললাম আমি যাব হচ্ছে কিসে, ভোলাহাটে, আপনি আমাকে চিত্র আঁকায় বুঝাই দিলেন। আবার আমি বললাম যে আচ্ছা এখানে আমরা হাই স্কুলে অনেক সময় জীববিজ্ঞানের বিভিন্ন জিনিস পড়তাম না, বিভিন্ন প্রক্রিয়া কিভাবে কাজ করে, চিত্র আঁকানো থাকতো না। এই হচ্ছে স্মার্ট আর্ট, হচ্ছে ওই রকম কাজ করে, বুঝছেন। তো এখানে যে এটা একটা আছে লিস্ট টাইপের যেগুলো আছে, এগুলো আবার প্রসেস, এই যে প্রসেস কোনটা থেকে কোনটা কিভাবে, সেটা তো চলেন আমরা কয়েকটা আগে ব্যবহার দেখি। এইখানে আমি এটাকেই নিলাম, নিয়ে এটাকে ওকে করলাম। দেখেন আমাদের এই যে এখানে চলে আসছে। অবশ্যই এগুলো একটু আমরা করি, ফাঁকা একটা পেজে নেই, বুঝছেন। স্মার্ট আর্টে চলে যান। আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি রকম, আপনারা যখন যে অপশনটা নিয়ে কাজ করতে চান ওর উপরে কার্সারটা রাখলেও বলে দিবে অনেকটা। ইনসার্ট এ স্মার্ট আর্ট গ্রাফিক্যালি টু ভিজুয়ালি কমিউনিকেশন ইনফরমেশন, বুঝতে পারছেন। কমিউনিকেট ইনফরমেশন, কমিউনিকেট বলতে মানে কার সাথে কার সম্পর্ক আছে, এরকম বিষয়টা, বুঝতে পারছেন। কার সাথে কার সম্পর্ক আছে এরকম। যেমন আমরা ছোটোবেলায় প্রথমে আগে একটা বাচ্চা হয়ে জন্ম নিছি, এরপরে আমরা কি হয়েছি, এরপরে একটু চাইল্ডহুড একটু বড় হয়েছি, তারপরে আমরা ইয়ং, এরপরে মধ্যবয়সী, তারপরে কি বৃদ্ধ, হ্যাঁ বৃদ্ধ, একটা চেইন হিসাব। তাই এই স্মার্ট আর্ট ওই রকম একটা চেইন কমিউনিকেট করে দেয়। আমরা যদি দেখি যেমন এই যে এখানে আছে, এটা যদি নিতে চান দিতে পারেন, আবার এটা যদি নিতে চান দেখেন এই যে এটা, আপনি এখন ওকে বলতে পারেন কোনটার পর কোনটা, এর মধ্যে লিখতে পারবেন, বুঝছেন। এর মধ্যে আপনি কিন্তু লিখতে পারবেন, এমন না যে আপনি লিখতে পারবেন না, এই লিখতে পারবেন। এগুলা চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। ক্লিয়ার বিষয়টা। আবার আমি চলে গেলাম এই যে সাইকেল টাইপের, এগুলাও ভালো আমাদের ইউজ হয়, বুঝছেন। এগুলাও আমরা ইউজ করি। একটা সাইকেল এখানে নিয়ে নিই, এই যে একটা সাইকেল, বুঝছেন। এখন একটা প্রজেক্ট বানানোর জন্য কি কি করতে হয়, প্রথমে প্ল্যান করতে হয়, তাই না। এরপরে প্ল্যান করার পরে স্টার্ট করতে হয়, স্টার্ট করার পরে এটা কি করতে হয়, ইমপ্লিমেন্টেশন করতে হয় এটাকে। এরপরে এটা কি করতে হয়, এটাকে টেস্টিং করতে হয় ঠিক হলো কিনা। তারপরে কি করতে হয় বলেন তো, এরপরে মার্কেটে এটাকে ছাড়তে হয়। এটাকে আমরা কি বলতে পারি, ইউজ করলেন, এরকম। এই যে একটা সার্কেল তৈরি হলো, এই জিনিসটাই আমাদের কে করে দিচ্ছে, স্মার্ট আর্ট। আপনাদের বিভিন্ন কাজে কিন্তু এটা লাগবে বা লাগতে পারে। আপনারা এইভাবে আগে নিয়ে নিয়ে দেখেন, এই যে পিরামিড একটা, এরপরে আপনার এখানে ম্যাট্রিক্স আছে, রিলেশনশিপ আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন। হাইয়ারসি আছে, তারপরে সাইকেল আছে, প্রসেস আছে, দেখেন বেশ কিছু এখানে আছে। এখন যেটা আপনার ভালো লাগে কাজের জন্য সেটা আপনারা ইউজ করবেন। বুঝতে পারলেন কি আমার কথাটা আপনারা। আচ্ছা, এরপরে চার্ট আছে, চার্টটা আপনারা ইউজ করতে পারেন। চার্টটা আমাদের এই জায়গায় একটু কম লাগবে। চার্টটা মেইনলি লাগে হচ্ছে কিসে বলেন তো, চার্টটা লাগে মেইনলি এক্সেলে। চার্টটা কোথায় লাগে, এক্সেলে। আপনারা এক্সেলে কি শিখছেন বলেন তো, স্যালারি শিট দেন তো, একজনের স্যালারি শিট দেন তো, ভালো করছেন এরকম একজনের একটা স্যালারি শিট গ্রুপে দেন। গ্রুপে আছে কি, দাঁড়ান গ্রুপে দেখতেছি। বক্সটা কি আপনাদের অনেক ক্ষেত্রেই কি হবে, প্রয়োজন হবে, কিন্তু বুঝতে পারছেন।
যেমন আপনাদের আমি যদি বলি এই পাশাপাশি দুইটা রেফারেন্স লেখেন, সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। আপনারা যদি টেক্সট বক্স থেকে নেন, যেমন এই যে টেক্সট বক্স, এটা বিভিন্ন স্টাইল আছে, আপনারা কি নেবেন? ড্র টেক্সট বক্স নেবেন। তাহলে এই যে একটা টেক্সট বক্স হয়ে গেল। আবার আমরা যদি এটাকে কন্ট্রোল চেপে ধরে এইখানে রাখি, আর একটা হয়ে গেল। এরপরে আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি, কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা দিয়ে দিলাম, আবার এখানেও আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, এটা শেপ হিসেবে কাজ করে। শেপের এইখানে কি আমি বললাম নো আউটলাইন, তাহলে কি বর্ডারটাও কি হবে না, থাকবে না। এই যে মনে হবে যে আপনি লিখছেন, বুঝছেন? এই হচ্ছে টেক্সট বক্স। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কি হবে, প্রয়োজন হবে। কিন্তু ক্লিয়ার সবাই? আরেকবার দেখাইলে ভালো হতো, তাই না? সমস্যা নাই, যদি ভালো হয় একবার না কতবার দেখাবো, অনেকবারই দেখাবো। ক্লিয়ার? কিন্তু কি করতে হবে আপনাদের, কিন্তু কাজ করতে হবে, বুঝছেন? টেক্সট বক্স কিভাবে কাজ করে, ইনসার্টে চলে যাব, গিয়ে এই জায়গায় দেখেন এই যে টেক্সট বক্স আছে, ডট টেক্সট বক্স ক্লিক করলাম, এই যে টেক্সট বক্স হয়ে গেল। অর্থাৎ আপনি এখন যা কিছু লিখবেন এই এরিয়াটার মধ্যে থাকবে, এই এরিয়ার বাইরে যাবেন। আবার পাশে কিছু লেখা দরকার, এইটাকে আমি কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, এর মধ্যে আবার আমি কি করতে পারবো, এর মধ্যে লিখতে পারবো। পাশাপাশি আমরা এখানে দুই একটা কি করতে পারবো, ইমেজও এখানে দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? আবার আমার আরেকটা পাশে দরকার, এইভাবে দিব, দেখেন আরেকটা চলে আসবে। এই হচ্ছে টেক্সট বক্স। ওয়ান কাইন্ড অফ শেপও মনে করতে হবে। কি মনে করতে পারেন? শেপ। মনে করার কিছু নাই, এটাও একটা কি শেপই। কিন্তু দেখেন এই যে শেপ চলে। তাহলে টেক্সট বক্স ক্লিয়ার সবাই? এরপরে আছে ওয়ার্ড আর্ট হচ্ছে, ওয়ার্ড আর্ট আমাদের একটা কাজ ইউজ হবে হয়তো কম, তবে আপনারা এটা শিখে রাখবেন। ওয়ার্ড আর্ট আমরা এর আগে মনে হয় একটু কাজ করছি। আমাদের ওয়ার্ডের একটা কি, একটা রেডিমেড ডিজাইন একটা জিনিস, এটাকে নিলে আমরা দেখেন এটা দিলাম, তাইলে এরকম হয়ে গেছে। ক্লিয়ার না? এরকম হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এটাকে সিলেক্ট করলেন, চলে গেলেন, এখানে গেলেন, দিলেন, এই যে ওয়ার্ড আর্ট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার্ড আর্ট যখন আসবে এই জায়গায় আরেকটা কথা চলে আসবে, সেটার নাম হচ্ছে কি বলেন তো? সেটার নাম হচ্ছে আমাদের, না ওয়াটারমার্ক না, বুঝছেন? ওয়াটারমার্ক না, সেটার নাম হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। কি নাম? ড্রপ ক্যাপটা কিভাবে কাজ করে, অনেক সময় দেখবেন এরকম কিছু প্যারার একটা ক্যারেক্টার কি আছে, একটা ক্যারেক্টার একটু সুন্দর করে করে, এই যে বুঝতে পারছেন না? বুঝতে পারতেছেন কি আপনারা? একটা ক্যারেক্টারে যে সুন্দরভাবে ধরেন যে কেমন চাচ্ছেন, এরকম চাচ্ছেন না এরকম চাচ্ছেন, এরকম ক্লিক করছেন ক্লিক, এরপরে ফন্ট আপনি কেমন কীভাবে কি করতে যাচ্ছেন এখান থেকে দিয়ে দেন। বেশ কিছু ফন্ট এখানে আছে, তাহমা দিতে পারেন, হ্যাঁ তাহমা দিয়ে এরপর এটাকে ওকে করেন। দেখেন এখানে কি হয়ে গেছে, এইখানে আপনার লেখা রয়েছে। আবার চলে যান এখানে, আবার ড্রপ ক্যাপ চলে যান, গিয়ে এই করেন, আপনি এইটা দিলে এইটা হয়ে গেল। এর লাইন অল্প তো, এখন বুঝতে পারবেন, বুঝছেন? এরকম থাকে না অনেক সময়, তো কিভাবে করতে হয় একটু দেখে নেন। এই কাজের নাম কি? ড্রপ ক্যাপ। কাজের নাম হচ্ছে কি
ড্রপ ক্যাপ কোনটা? এই ভিটাকে ছোট করতে পারবেন, সমস্যা নেই। না দাঁড়ান, এই যে এখান থেকেও আপনারা ছোট বড় করে দিতে পারবেন, আবার ওর ওইখানেও কিছু অপশন পাবেন। হ্যাঁ, ওর ওই জায়গাও আপনার যে ক্যাপশনে গেলে এই যে লাইন টু ড্রপ, কত নম্বর লাইন পর্যন্ত হবে আপনি বলে দেন, আমার 2 নম্বর লাইন পর্যন্ত হবে, তাহলে এই যে করতে পারবেন, বেশ কিছু জিনিসে এখানে করতে পারবেন। এরপরে আমরা চলে যাব কোথায় বলেন তো? ডেট অ্যান্ড টাইম। কি বলেন তো? ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম মানে কি? ডেট অ্যান্ড টাইম ওদের এমন একটা অপশন যে জায়গায় আপনার স্বয়ংক্রিয়ভাবে আজকের তারিখটাও লিখে দিন। যেমন এই ফরম্যাটে চাচ্ছেন, ওকে করলেন, তাহলে যে তারিখটাও, এই হলো ডেট অ্যান্ড টাইম। আজকের তারিখটা আপনাকে লিখতে হবে না, ও স্বয়ংক্রিয়ভাবে লিখে। হ্যাঁ, মানে ডেট অ্যান্ড টাইম এমন একটা অপশন, ক্লিক করলেন, কোন স্টাইলে লাগবে সেটাকে চয়েস করে ওকে করেন, ও নিজের থেকে লিখে দিন। এটা হলো ডেট অ্যান্ড টাইম। যেমন কাজের ক্ষেত্রে আপনার মনে নেই কি আজ কত তারিখ, আপনি এখানে ক্লিক করে কি করে দেন, দিয়ে দিন। এই হলো ডেট অ্যান্ড টাইম। ক্লিয়ার সবাই? এরপরে কি আছে? অবজেক্ট কি জিনিস? অবজেক্ট মানে এখানে বলবেন এক্সটার্নাল কোনো একটা ফাইল। কি? কোনো একটা ফাইল। যেমন আপনি চাচ্ছেন এই জায়গায় একটা ভিডিও দিতে, কি দিতে? এই ক্লিক করেন, অবজেক্টে চলে যান, যাওয়ার পরে ক্রিয়েট ফ্রম ফাইল, এখানে যান, দেখেন তো কোনো ভিডিও পান কিনা। ভিডিও নাই, আচ্ছা আপাতত একটা ফাইলই দেই। যেমন এই যে এটাকে আমরা রাখলাম, রাখার পরে ওকে করলাম, তাহলে দেখেন ওইটাকে আমাদের এইখানে, এটা কিন্তু এখন আর এক্সেল নাই জানেন, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আকারে এটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কি বিষয়টা? আপনাদের এটা একটু ফাইলটা বড়, এটা আমি তুলে দেই, দেখেন সবাই। অবজেক্ট, কারণ আমরা এগুলো বড় বড় ফাইল, এই যে এই ভিডিওটা দিয়ে দিন, এইখানে দিয়ে দিলাম, একটু সময় নিবে কিন্তু এটা হইতে। এখানে কিন্তু ভিডিও চলে আসছে, বুঝছেন? এখন এর উপরে ডাবল ক্লিক করেন, আপনি ডাবল ক্লিক করে ওপেন করেন, এই যে ভিডিও চালু হয়ে। বুঝতে পারলেন কি আমার কথাটা? আপনারা বলেন, বুঝতে পারলেন কি না? বুঝতে পারছি সবাই? ওকে, তাইলে আমরা এই জায়গায় আমরা বুঝতে পারলাম অবজেক্ট মানে এক্সটার্নাল কোনো ফাইলকে এখানে কি করে দেয়া, অ্যাড করে দেওয়া। তবে চেষ্টা করতে হবে ছোট কোনো ফাইল। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিশাল এক ফাইল এখানে দিলাম, তখন আর ফাইলটা খারাপ হয়ে যাবে, বুঝছেন? তো এতটুকু পর্যন্ত আপাতত কি হইলো, থাকলো। আমরা শিখলাম হচ্ছে আজকে 2টা মডিউল শিখলাম, বেশ কিছু অপশনে আছে। অলমোস্ট আমাদের ভিডিও কত সময় হয়ে গেছে? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মাঝে মধ্যে মানে অফও ছিল, না হলে 1 ঘন্টা পার হয়ে যায়। স্যার হ্যাঁ, 3D মডেল কোনটায় আছে? 3D মডেল আপাতত লাগবে না, বুঝছেন? ওইটা একটু 3D টাইপের বাঁকা করে দেয়া, 3D টাইপের একটু বাঁকা করে দেয়া, বুঝছেন? ওটা লাগবে না। আপনারা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার পরে এটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হয়ে গেলে আমরা এই জায়গায় এই 3টা নিয়ে কাজ শুরু করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের এই 3টা হয়ে গেলে আর নিচে যেগুলো আছে এগুলো আপনাদের এই জায়গাকার ট্রেনিংয়ের জন্য
অতটা প্রয়োজন নাই, লাগবে না। তখন আমরা একটা সিভি, মানে আমাদের একটা সিভি বানানো শেখা টার্গেট। আপনি এখন পারবেন, যে কোনো ধরনের সিভি আমি আপনাদেরকে স্যাম্পল দিলেই পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। আপনারা